একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাই না? অর্থনৈতিক চাপ বাড়ছে, আর ঠিক এই সময়টাতেই কিন্তু ভুল বিনিয়োগ করার ঝুঁকি সবচেয়ে বেশি। আসলে এই চাপের কারণে আমাদের সামনে একটা বড় আর্থিক ফাঁদ তৈরি হচ্ছে। তো চলুন আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করি এই ফাঁদটা ঠিক কী আর কিভাবে এখান থেকে বাঁচা যায়। শুনতে হয়তো একটু ভয় লাগবে, কিন্তু কথাটা সত্যি। বাংলাদেশে টাকা হারানোর একটা নতুন ট্রেন্ড, একটা হাওয়া বইতে শুরু করেছে। কেন? কারণটা খুব সিম্পল। অর্থনৈতিক চাপে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্তরা, খুব দ্রুত একটা সমাধান খুঁজছে। আর এই তাড়াহুড়োয় এমন সব জায়গায় টাকা ঢেলে দিচ্ছে যেখানে বিনিয়োগটা বুঝে করার মতো যোগ্যতা বা ইচ্ছা কোনোটাই নেই। আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে একদল নতুন প্রতারক, যারা নিজেদেরকে বলছে হালাল স্ক্যামার। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই যে ফাঁদ, এখান থেকে বাঁচার উপায়টা কি? চারদিকে যখন এত অনিশ্চয়তা, তখন কষ্ট করে জমানো টাকাটা বাঁচানো যাবে কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বিনিয়োগের খুব সাধারণ কিছু বেসিক নিয়মের মধ্যে। এমন কিছু নিয়ম যা আমাদের শেখায় যে আবেগের থেকে জ্ঞান অনেক বেশি জরুরি। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাই। মানুষ কেন কঠিন সময়ে এমন রিস্কি সিদ্ধান্ত নেয়? দেখুন, যখন ইনফ্লেশনের ভয় থাকে, মনে হতাশা কাজ করে, আর জীবনযাত্রার মানটা ধরে রাখার জন্য একটা বাড়তি চাপ তৈরি হয়, তখন কিন্তু মানুষ আর যুক্তি দিয়ে ভাবে না, সব সিদ্ধান্ত নেয় আবেগ দিয়ে। আর ঠিক তখনই কিন্তু সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আর ঠিক এই জায়গাটাতেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, বিনিয়োগ নিয়ে জ্ঞান থাকা, মানে যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেসি বলি, সেটা একটা ব্যাপার। কিন্তু সেই জ্ঞানটাকে ঠিক সময় কাজে লাগানোর জন্য যে মানসিক জোরটা দরকার, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল সাইকোলজি, সেটা কিন্তু একদম অন্য জিনিস। তথ্য তো হয়তো অনেকেই জানে, তাই না? কিন্তু লোভ, ভয় আর তাড়াহুড়োর চাপে পড়ে সেই জানা তথ্যটা আর কোনো কাজে আসে না। এই কারণগুলোই কিন্তু মানুষকে মানসিকভাবে একেবারে দুর্বল করে ফেলে। যেমন ধরুন, ইনফ্লেশনের ভয়, নিজের ভেতরের হতাশা, আবার অন্যদিকে ফেসবুকে দেখছেন বন্ধুবান্ধব হুট করে বড়লোক হয়ে যাচ্ছে, আর সাথে তো রাতারাতি সব সমস্যা মিটিয়ে ফেলার একটা লোভ আছে। এই সব কিছু মিলে মাথায় এমন একটা জগা খিচুড়ি তৈরি হয় যে মানুষ তখন কাঁকড়ার ব্যবসা না বুঝেও সেখানে টাকা ঢেলে বসে। আর মানুষের এই মানসিক দুর্বলতার সুযোগটাকেই কাজে লাগাচ্ছে একদল প্রতারক। বাজারে তারা নতুন একটা ফাঁদ পেতেছে, নাম দিয়েছে হালাল ইনভেস্টমেন্ট। এখানে তারা ধর্মীয় অনুভূতিটাকে ব্যবহার করে প্রথমে বিশ্বাস অর্জন করে, আর তারপর আকাশ পাতাল লাভের গল্প শুনিয়ে লোভটাকে উস্কে দেয়। এই প্রতারকরা এসে কি বলবে জানেন? বলবে, ভাই, ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছেন, আল্লাহর সাথে যুদ্ধ করছেন কেন? আসেন, আমার হালাল ব্যবসায় টাকা লাগান, বছরে 20 থেকে 25% রিটার্ন দেব। ভাবা যায়, বছরে 20-25%? এটা কি ব্যবসা নাকি আলাদিনের চিরাগ? কিন্তু আসল সত্যিটা কি? বাস্তবতা হলো, একটা সত্যিকারের হালাল ব্যবসা পরপর কয়েক বছর ধরে 15% বেশি রিটার্ন জেনারেট করতে পারার কথা না। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, যদি কোনো ব্যবসা আসলেই এতটা লাভজনক হয়, তাহলে তার কি বাইরে থেকে টাকা নেওয়ার দরকার আছে? সে তো নিজের লাভটাই আবার ব্যবসায় খাটিয়ে আরও বড় হবে, তাই না? আর যখন সব টাকা পয়সা নিয়ে এরা উধাও হয়ে যাবে, তখন এদের অজুহাতগুলো শুনলে অবাক হতে হবে। যেমন ধরুন, এসে বলবে, ভাই, পুদিনা পাতার ব্যবসা তো দারুণ চলছিল, কিন্তু কি আর বলবো, একটা ছাগল এসে সব পাতা খেয়ে ফেলেছে, তাই ব্যবসাটাই লাটে উঠল। ব্যাপারটা শুনতে হাসি মনে হলেও দুঃখজনকভাবে বহু মানুষের জীবনে সামনে এটাই ঘটতে যাচ্ছে। এই প্রতারণার ধরনটা কিন্তু খুব সোজা। প্রথমে হিউজ একটা রিটার্নের লোভ দেখানো হবে। ধরুন কেউ 10 লাখ টাকা দিল, প্রথম বছর হয়তো 20% লাভও পেয়ে গেল, ব্যাস, এতেই বিশ্বাসটা জমে গেল। পরের বছর সে হয়তো আরও 20 লাখ দেবে, তৃতীয় বছরে গিয়ে হয়তো নিজের জমি জমা বেচে আরও বড় অঙ্কের টাকা দেবে। আর ঠিক তখনই পুরো টাকাটা নিয়ে প্রতারকরা হাওয়া। তো আমরা দেখলাম যে প্রতারকরা কিভাবে কাজ করে, কিন্তু এখন সময় হয়েছে আসল শত্রুকে চেনার। আর এই শত্রুটা কিন্তু বাইরে কোথাও নেই, সে লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই। চলুন এবার একটু বিনিয়োগের মনোবিজ্ঞান নিয়ে কথা বলা যাক। ওয়ারেন বাফেটের যিনি গুরু ছিলেন, বেঞ্জামিন গ্রাহাম, তিনি তার বিখ্যাত বই দি ইন্টেলিজেন্ট ইনভেস্টারে একটা দারুণ কথা বলেছেন। কথাটা হলো, একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু সে নিজেই। কেন?
কারণটা হলো আমাদের নিজেদের আবেগ, আমাদের অজ্ঞতা, লোভ আর তাড়াহুড়ো। এগুলোই আমাদের সবচেয়ে বড় সর্বনাশটা করে। এর একটা খুব ভালো উদাহরণ কিন্তু আমাদের আশপাশেই আছে, পারিবারিক ব্যবসার পতন। বাংলাদেশে এমন হাজারো উদাহরণ খুঁজে পাওয়া যাবে যেখানে বাবা হয়তো 40 বছর ধরে তিল তিল করে একটা 1000 কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়েছেন, কিন্তু তার পরের জেনারেশন মাত্র কয়েক বছরেই সেই বিশাল সাম্রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। কেন এমন হয়? কারণ তারা উত্তরাধিকার সূত্রে টাকাটা পেয়েছে, কিন্তু সেই টাকা ম্যানেজ করার জন্য যে জ্ঞান, অভিজ্ঞতা আর দূরদৃষ্টি দরকার সেটা পায়নি। তাহলে এই সব ফাঁদ, এসব ভুল থেকে বাঁচার উপায়টা কি? বেঞ্জামিন গ্রাহামের সেই বইটা থেকেই আমরা 3টা মূল নীতির কথা জানব। একজন বুদ্ধিমান বিনিয়োগকারীকে এই 3টা নীতি সব সময় মাথায় রাখতে হয়। প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রিন্সিপালটা হচ্ছে মার্জিন অফ সেফটি, মানে সুরক্ষার একটা মার্জিন রাখা। এর মানে কি? এর মানে হলো কোনো একটা অ্যাসেট বা সম্পদ এমন দামে কেনা যে দামটা তার আসল মূল্যের চেয়ে বেশ কম। মনে রাখতে হবে, লাভ কিন্তু শুধু বেশি দামে বিক্রি করলেই হয় না, আসল লাভটা হয়ে যায় যখন সস্তায় কেনা যায়। ব্যাপারটা একটা ছোট্ট গল্প দিয়ে খুব সহজে বোঝা যাবে। এক তরুণ গরু ব্যবসায়ী ঢাকায় গরু বেচে বেশ লাভ করছিল। তো তাকে একজন জিজ্ঞেস করল, তুমি কি ঢাকায় খুব বেশি দামে গরু বিক্রি করো? সে উত্তরে যা বলল সেটাই আসল কথা। সে বলল, না, আমি গ্রামে খুব কম দামে গরু কিনি। এটাই হলো মার্জিন অফ সেফটির মূল মন্ত্র। দ্বিতীয় নীতিটা হচ্ছে আবেগের বশে কোনোদিন বিনিয়োগ করা যাবে না। মানে কারো ওপর মায়া হলো বা বন্ধুকে দেখানোর জন্য কিংবা নিজের একটা আইডিয়া মাথায় এসেছে আর সেটার প্রেমে পড়ে গেলাম, এইসব কারণে ইনভেস্ট করা যাবে না। ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত আসতে হবে পুরোপুরি যুক্তি আর স্ট্র্যাটেজি থেকে। আর 3 নম্বর মানে শেষ নীতিটা হলো, যে ব্যবসাটা ভালো করে বোঝা যায় না সেখানে কোনোদিনও বিনিয়োগ না করা। মানে ভালো করে হোমওয়ার্ক করতে হবে। যেমন শুনলেন স্বর্ণের দাম বাড়ছে আর সাথে সাথে কিনে ফেললেন, কিন্তু সেটা আসল না নকল তা যাচাই করার কথা মনেই থাকলো না। কিংবা ধরুন করোনার সময় দেখলেন সবাই অনলাইনে ডাক্তারের সেবা দিচ্ছে আর আপনিও একটা খুলে বসে পড়লেন, অথচ স্বাস্থ্য খাতে বোঝেন না। এই ধরনের বিনিয়োগের শেষটা কিন্তু সব সময়ই খারাপ হয়। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এটাই, সামনে যে বিনিয়োগের সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেগুলো কি আবেগ আর লোভের ভিত্তিতে হবে, নাকি জ্ঞান, ধৈর্য আর বিচক্ষণতা দিয়ে নেওয়া হবে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু যে কোনো বিনিয়োগকারীর পুরো আর্থিক ভবিষ্যৎটা লুকিয়ে আছে।